দর্শক, আজ একটা ট্রফি দিয়ে গল্প শুরু করব, যে গল্পটা শুরু হয়েছে 1974 সালে। এরপর অজস্র ট্রফি আছে তার জীবনে এবং সে জীবন্ত একজন কিংবদন্তির সাথে আলোচনা করব। দর্শক, আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদ খেলার আড্ডায়, এবং যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তিনি হচ্ছেন জীবন্ত কিংবদন্তি জোবের রহমান লিনু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঈদ খেলার আড্ডায়। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আলোচনা করব আসলে আপনার এই যে ক্যারিয়ারের উত্থানটা শুরু, টেবিল টেনিস থেকে আপনি শুরু করেছেন এবং পরবর্তীতে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন, যেটা আসলে গিনেস বুক ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের ক্রীড়াবিদ হিসেবে আপনার যে অসামান্য অবদান, সেটা বাংলাদেশে আপনাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক অনেক পুরস্কারও আপনি পেয়েছেন। সেই গল্পটা যদি একটু বলতেন। আসলে আমার শুরুটা তাহলে পিছনটা না গেলে তো আমি বোঝাতে পারবো না আমার আজকে এখানে অবস্থানটা কিভাবে হয়েছে। আমার প্রথম শুরুটা হচ্ছে 1973 সালে আমি খেলা শুরু করি সিলেট শাহজিবাজারে। আমার বাবা ইঞ্জিনিয়ার শেখ আব্দুর রহমান, তো ওনার পোস্টিং ছিল প্রথমে কাপ্তায়, তারপর আমরা 70-তে আমরা শাহজিবাজারে চলে আসি। তো আসলে ছোটোবেলায় আমি বনে জঙ্গলেই বড় হয়েছি, প্রকৃতির মাঝে বড় হয়েছে। তা আমার সবসময় হতো কি, আমরা ছোটোবেলায়, আপনারা তো সেসব খেলার নাম জানবেন না, আমরা ছিবুরিয়া, দাঁড়িয়াবান্ধা, গোল্লা ছোট এই ধরনের খেলা খেলতে অভ্যস্ত ছিলাম। তো একসময় আমি সবসময় আমার মনে হয় ছোটোবেলার থেকে আমার ভিতরে একটু নতুন কিছু দেখার, নতুন কিছু জানার একটা আগ্রহ ছিল। তো আমি দেখলাম একদিন আমার বাসার সামনে আমার বাবা ইঞ্জিনিয়ার শেখ আব্দুর রহমান উনি খেলতে যেতেন। উনি টেবিল টেনিস খুব ভালো খেলতেন, আমার আব্বা কিন্তু ইঞ্জিনিয়ার চ্যাম্পিয়নও ছিলেন। তো সেই সাথে আমার বড় বোন মনিরা মোর্শেদ হেলেন, উনিও খেলতে যেতেন। তো একদিন আমি ওই মানে মানে মনে হলো যে এই প্রতিদিন একই জিনিস খেলি, আজকে দেখি বাবা কি খেলতে যায়। তো ওই আব্বার সাথে সাথে আমিও আব্বাকে বলছি, আব্বা তোমার সাথে আমি যাব আজকে। আব্বা বল চলো, যে দেখি যে আমার বড় বোন আমার আব্বা ওই একটা সবুজ টেবিল, তারপর একটা সাদা বল, দুজনে খেলছে। তো আমার ওই ছোটো বয়সে 9 বছর বয়সে আমার মনে হলো যে একটা ডিফারেন্ট একটা কিছু আমার। আর তখন আমার ওই দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট এগুলোর থেকে কেমন করে আমি যেন টার্ন নিলাম এদিকে। আমি আব্বাকে বললাম, আব্বা আমি এই খেলাটা খেলবো। তখন আব্বা বললেন যে তুমি তো এখন অনেক ছোট, আর কিছুদিন যাক তারপরে খেলবেন। কিন্তু আমার ওই সবসময় একটা জিদ সব কিছুতে, যে আমি মানে যেটা চাই সেটা সেই মুহূর্তেই চাই এরকম। তারপর বললাম না আমি এখনই খেলবো। তা আব্বা আমাকে ব্যাটটা দিলেন এবং ওখান থেকে আমার খেলাটা শুরু। এরপর আব্বা দেখলেন যে আমাকে, যেহেতু আব্বা চাচ্ছেন যে আমার ভিতরে খেলার প্রতি একটা আগ্রহ আছে, তা আব্বা বললেন দেখ মা, টেবিলে দেখেন ওই সময় আমার বাবা কতখানি বুদ্ধিমান ছিলেন। তখন তার ইন্টারনেটের যুগ ছিল না, কিছুই জানতেন না, কিন্তু উনি খেলাকে এত ভালোবাসতেন সেই সব যার কারণে আমাকে ওই ওই জ্ঞানটা দিতে পেরেছিলেন। তা আব্বা বললেন যে তুমি প্রথমে শ্যাডো প্র্যাকটিস করো, অর্থাৎ আব্বা বললেন যে দরজার সাথে কন্ট্যাক্ট বা ব্যাটের সাথে বল কন্ট্যাক্ট করে করে তুমি হাতের কন্ট্রোলটা বাড়াও, তারপর তোমাকে আমি টেবিলে আনবো। তা আমি আব্বা আমাকে মনে হয় আমার প্রায় 2 মাস আমি এরকম দেয়ালের সাথে আপনার দরজার সাথে কন্ট্যাক্ট করে করে আমি হাতে কন্ট্রোলটা এনেছি। তারপরে কিন্তু আব্বা আমাকে টেবিলে দেয়, তার আগে কিন্তু আব্বা আমাকে টেবিলে দেয়নি। যাই হোক, একসময় আমি টেবিলে আসলাম, খেলাটা আস্তে আস্তে আত্মস্থ করলাম, আব্বা খেলা শেখালেন। তা এর মধ্যে আমাদের হঠাৎ করে আব্বা পেপারে দেখলেন যে এরকম ঢাকাতে প্রেস ক্লাবে ওপেন টেবিল টেনিস টুর্নামেন্ট হবে। আব্বা আমাদেরকে ওই 2 বোনকে সে সিলেট শাহজিবাজার থেকে ঢাকায় নিয়ে আসলেন। জীবনের প্রথম টুর্নামেন্ট আজকে যে আমার এই প্রাইজটা, তা আমরা 2 বোন 2 দিক থেকে ফাইনালে উঠেছি। আমার মনে আছে আমি সেমিফাইনালে নুরুন নাহার আপার সাথে, উনি তখন ডাক্তারিতে সম্ভবত সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ারে পড়ে। তো উনি যখন আমার খেলতে এসছে, আমি ওনাকে দেখে এত ভয় পেয়ে গেছি যে আমি তখন তো মাত্র 9 বছর বয়স, আর ওনার তখন কত বড়। তা আমি ভয় পেয়ে, আব্বা আমাকে বলে ভয় পেও না, তুমি তোমার যে খেলাটা তুমি সেটা খেলবে। তো খেললাম, প্রথম 2টা গেমই আমি হেরে যাই। তা আমি তো জানি আমি হেরে যাচ্ছি, কিন্তু বেস্ট অফ 5 ছিল। পরবর্তী 3টা গেমই কিন্তু আমি ওনার সাথে জিতে যাই, জিতে আমি ফাইনালে উঠে আমি আমার বড় বোনের সাথে খেলি। তা আমার বাপ মা দুজনে বসে 2টা মেয়ের খেলা দেখছে, এবং লাস্টে ফাইনালে আমার বড় বোনের কাছে হেরে যায়, ও চ্যাম্পিয়ন হয়, আমি রানার্স আপ হই। এই আমার জীবনের উত্থানটা, খেলার শুরুটা। এরপরও আমার ধারাবাহিকভাবে আমি খেলেছি। 77 আমি প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি 12.5 বছরে। 12 বছর 4-5 মাস এরকম বা হবে এরকম। এত অল্প বয়সে কিন্তু আমার জানি না নিয়াজ মোর্শেদ হয়েছে কিনা, তা আমার মেয়েরা কেউ হয়নি, এটা আমি কনফার্ম। এত অল্প বয়সে সিনিয়রদের সাথে খেলে ন্যাশনাল চ্যাম্পিয়ন কিন্তু আমি ছাড়া এখন পর্যন্ত কেউ হয়নি।
এই লম্বা একটা সময় আপনার গিয়েছে, 16বার আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, পরবর্তীতে গিনিস বুক ওয়ার্ল্ডে নাম লেখানোর পেছনে এই যে একটা মানে স্বীকৃতি আপনি পেয়েছেন, এর পেছনে মানে বাবা মার পাশাপাশি যে আর কেউ আপনার এই ভূমিকা রেখেছেন কিনা, কিংবা কেউ আপনাকে ইন্সপায়ার করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই কিছু মানুষের তো দোয়া এবং তাদের কি বলে একটা অনেক ওয়েল উইশার ছিল আমার। আমার দীর্ঘ জার্নি মানে কি আমি টোটাল খেলেছি 27 বছর। এর মধ্যে আমি 2 বছর আমি খেলি নাই, 2 বছর আমার খেলা হয় নাই, আর বাকিগুলা খেলেছি। যাই হোক, এর মধ্যে যখন আমি 93-তে আমি সাব গেমসের আগে ট্রেনিংয়ের জন্য আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। তা দিল্লিতে আমার প্র্যাকটিসের সময় আমার ব্যাক ইনজুরিতে আমি পড়ি। ওইখানের থেকে আমার কিন্তু ব্যাক ইনজুরি শুরু হলো। যাই হোক, আমি খুব ভালো পারফরমেন্স ছিল আমার, কিন্তু আমার ব্যাক ইনজুরিতে আমি আমার আসল খেলাটা আমি খেলতে পারিনি। আমাকে তখন আমার মনে আছে আমি 14টা ভল্টারি ইনজেকশন পুশ করে আমি খেলেছিলাম। তা যাই হোক, ওটার পরে তারপর আমি এর মধ্যে চ্যাম্পিয়ন হচ্ছি, কিন্তু আমি কিন্তু প্রতিদিন যখনই ফাইনাল তার আগে আমাকে ইনজেকশন পুশ করে খেলতে হতো ব্যথার জন্য। তো এইটা তারপরে এক সময় হলো 96-এ যখন আমি চ্যাম্পিয়ন হলাম, তখন আমি মানসিকভাবে ডিসিশন নিলাম যে না, এত মেন্টাল প্রেশার নিয়ে খেলাটা চালিয়ে যাওয়া খুবই কষ্ট। তো আমি যখন চ্যাম্পিয়ন হলাম তখন আমি মানে বলতে যাচ্ছি যে আমি রিটায়ারমেন্টে যাচ্ছি, এমন সময় আমার তখন জেনারেল সেক্রেটারি ছিলেন ইশতিয়াক আহমেদ কারেন। ওনাকে আমি বললাম, ভাইয়া আমি আমি রিটায়ার করবো। তো উনি বলছে, দাঁড়াও, তুমি রিটায়ার করবে না, তো আর কয়েকটা যদি ন্যাশনাল তুমি চ্যাম্পিয়ন হতে পারো তাহলে তোমার নাম গিনিস বুকে যাবে। তখন কিন্তু এই প্রথম আমি গিনিস বুক সম্পর্কে মানে জানলাম। উনি যদি সেদিন আমাকে বাধাটা না দিতেন তাহলে কিন্তু আজকে আমি এই রেকর্ডটা করতে পারতাম না। সেই জন্য ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমরা যতদূর জানি যে জোবেরা রহমান লিনু টেবিল টেনিসের পাশাপাশি আরও বেশ কিছু ইভেন্টেও অংশগ্রহণ করেছিলেন, এবং পাশাপাশি সেখানে কিন্তু আপনি শিরোপা জিতেছিলেন। আবার সবচেয়ে যেটা মজার বিষয়, আমি 79-এ আমি টেবিল টেনিস এবং সাইক্লিং এই দুইটাতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এখন কিন্তু আমার বাংলাদেশে কিন্তু দুইটা ইভেন্ট আলাদা আলাদা সেক্টরে একই বছরে চ্যাম্পিয়ন কিন্তু কেউ হয়নি, আমি হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে কিছু জিনিস মানে ঢেলে দিয়ে দিয়েছেন। আসলে আমি কতটুকু মানে আমি প্রাপ্য আমি জানি না, বাট আল্লাহ আমাকে দিয়েছেন। লেখালেখির মধ্যেও আপনার পারদর্শিতা আছে, যদি সেই বিষয়ে একটু বলতেন, কারণ আপনার বই লেখা হয়েছে কিনা এবং সেখানে কি কি বিষয় উঠে এসেছে? আমার বাবা সবসময় চাইতেন যে আমি একটু ভ্রমণ খুব পছন্দ করি, আমি খুব দেশ বিদেশ ভ্রমণ করি। তা আব্বা ছোটোবেলা থেকে বলতো যে যখন যেখানে যাও লিখবে। তো সেটা আজ লিখি কাল লিখি করতে করতে একটা সময় মনে হলো, যখন আমি খেলা ছেড়ে দিলাম তারপরে তো বিস্তর সময় কাটে না। তখন আমি প্রথম হয়েছে 86-এ আমার যখন গ্র্যাজুয়েশনটা আমি শেষ করি, তখন আমি উপন্যাস লিখলাম, ছোট গল্প লিখলাম, কবিতা লিখলাম, এগুলো আমি পাবলিশ করেছি। আমার 3টা বই সেই সময় পাবলিশ হয়েছে। পরবর্তীতে আমি নাটক লিখলাম, আমার 4টা নাটক অন এয়ার হয়েছে, যেটা প্রডিউসারও আমি, স্ক্রিপ্ট রাইটারও আমি, এবং সেই নাটকগুলো বেশ সবাই খুব প্রশংসা করেছে। এর পরবর্তীতে আমার মনে হয়েছে আমি অনেকগুলো দেশে ভ্রমণ কাহিনীও এখনও লিখছি, ভবিষ্যতে ইনশাল্লাহ পাবলিশ করবো একটা বই আকারে। আর লাস্ট যেটা লিখেছি 2025 সালে, যেটা আমার বইমেলায় প্রথমা প্রকাশনের থেকে আমার জীবন জালের এপার ওপার এই নামে একটা আমার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ছোট গল্প আকারে আসলে আপনার এই 27 বছরের যে দীর্ঘ ক্যারিয়ারটা, আসলে সেইখানে নিশ্চয়ই আত্মজীবনের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো। পাশাপাশি যদি আরেকটু বলি, যেটা হচ্ছে আপনার এত ট্রফি আপনি অর্জন করেছেন, আসলে এই টেবিলের মধ্যে আসলে এই গুটি কয়েক ট্রফিটা আসলে আপনার এই ক্যারিয়ারটাকে আসলে ফুটে তোলার মতো উপস্থিত হবে সেটা রাখে না আসলে। তো আমরা যদি আরেকটু জানতে চাই, যেটা হচ্ছে আপনার এই লম্বা সময়ের পর আপনি যখন বাংলাদেশ থেকে স্বীকৃতি পাওয়ার বিষয়ে যখন আপনি অপেক্ষা করেছিলেন, কিংবা আপনিও নিশ্চয়ই মন থেকে চেয়েছিলেন যে কখনো আপনাকে স্বীকৃতিটা দেয়া হোক, কখনো বড় একটা পুরস্কার দেয়া হোক, সেই স্বীকৃতিটা কি আপনি পেয়েছেন কিনা? আসলে কি মানে দীর্ঘদিন খেলেছি, প্রত্যেকটা মানুষই চায় তার জীবনের শ্রেষ্ঠ অর্জনটা সে জীবিত অবস্থায় পেয়ে যায়। তো একটা যেটা ছিল, আমি টেবিল টেনিসের না, স্পোর্টসে যেটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটা আমি পেয়েছি, আসলে যদি একটু দীর্ঘদিন পরে। কিন্তু তারপরে অনেক দিন মানে অপেক্ষা ছিলাম, যদি কোনো দিন হয়তো 21শে পদক বা স্বাধীনতা পদক যদি পাই। মানুষ তো আশাবাদী, আমিও আশা করেছি। আমি নিউজিল্যান্ডে ছিলাম, মানে ক্লান্ত অবস্থায় আমি মানে শুয়ে আছি, হঠাৎ করে একটা ফোন এসছে। এক ভাইয়া, উনি মন্ত্রিপরিষদ থেকে আমায় কল দিয়ে জানিয়েছেন যে আপনার একটা শর্টলিস্টে আপনার নাম আছে, যে
স্বাধীনতা পদক আপনি পেতে যাচ্ছেন। আমি বিশ্বাস করবেন ওই মুহূর্তে আমার মনে হচ্ছে কি আমার হার্টবিটটা থেমে গেছে। আমি আমি সাথে সাথে উনি কনফার্ম করেননি। তা আমি আমি তখন নামাজটা পড়েছি, পড়ে আমি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি তো মুসাফির এবং আমি জানি যে মুসাফিরের ডাক তুমি কবুল করো। তা আমি যদি এটা প্রাপ্য আমার যদি মানে আমি পেয়ে মানে প্রাপ্য যদি হয় আমার, তাহলে তুমি আমাকে এটা পাইয়ে দাও। আমার জীবনে এটা অনেক বড় একটা পাওয়া হবে। তার 10 মিনিট পরে আরাফাত নামে এক সাংবাদিক, ছোট ভাইয়ের মতো, ও আমাকে ফোন দিয়ে বলছে আপা আপনি তো স্বাধীনতা পদক পেয়েছেন। আমি বলি, কি বলি, আমি সত্যি? বলে হ্যাঁ। বলে আমি বিশ্বাস করতে পারছি না যতক্ষণ এটা আমি প্রজ্ঞাপনটা না দেখি। তারপরে ও আমাকে 10 মিনিটের পরে ও আমাকে প্রজ্ঞাপন পাঠিয়েছে যে 9 নম্বর লিস্টে আমার নাম। আর সবচেয়ে মজা কি, আমার 9th জুন হচ্ছে আমার ডেট অফ বার্থ, আর 9 নম্বর আমার সিরিয়ালে 9 নম্বর আমার নাম। 9 নম্বরটা আসলে আপনার আমার জীবনের জন্য লাকি। তা যখন এটা পেয়েছি তখন আমি সত্যি মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে, মানে বোঝাতে পারবো না সে আনন্দটা। স্বাধীনতা পদক পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার, আর জীবিত অবস্থা পাওয়াটা তো অনেক বড় ব্যাপার। তৃতীয় ক্রীড়া নারীবিদ হিসেবে আপনি এই অর্জনটা আপনার এসেছে, স্বাধীনতা পদক আপনি পাচ্ছেন, নিশ্চয়ই আপনার কাছে বিশেষ এই অনুভূতিটা আসলে আপনার কথাতেই ফুটে উঠেছে। যেখানে আপনার এর আগে আরও দুজন পেয়েছেন এবং আপনি আছেন জীবিত অবস্থায়, আপনি পাচ্ছেন এই পুরস্কারটা, নিশ্চয়ই বিশেষ একটা মুহূর্ত। অবশ্যই। আর সবচাইতে বড় একটা কথা হচ্ছে যে আপনার যখন আপনি পুরস্কারটা পাবেন, আপনার কাছের মানুষজন যারা আছেন কাকে নিয়ে যেতে চান এবং কাকে ডেডিকেট করতে চান? আজকে আমি এজবের রহমান লিনু হওয়ার পিছনে উপরে আল্লাহর তো অবশ্যই সৃষ্টিকর্তার রহমত ছিল, এবং আমার বাবা যদি আমাকে এইভাবে গাইড না করতেন তাহলে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তার আজকে বাবা আমার বেঁচে নেই, উনি 7.5 বছর আগে মারা গেছেন। ওনার স্মৃতি ধরে নিয়ে বেঁচে আছি, ওনার আদর্শ নিয়ে বেঁচে আছি, কিন্তু আমার মা বেঁচে আছেন। উনি 85 বছর বয়স, এখনও উনি সুস্থ আছেন, বাট ঠিক ওইভাবে চলাফেরা অত করতে পারেন না। তা আমি আশাবাদী আমার মাকে আমি এই পুরস্কারটা গ্রহণ করতাম, মাকে আমি সাথে করে নিয়ে যাব। আর সেই সাথে যদি আর 2-4 জনকে নেওয়ার পারমিশন থাকে তাহলে অবশ্যই আমার ভাই বোনদের নিব। আমরা আরও গল্প করব, একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন ঈদ খেলার আড্ডা, একটি বিরতি নিচ্ছি। দর্শক আবারও স্বাগত খেলার আড্ডায়। আমরা যার সাথে আলোচনা করছিলাম এবং জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয় জুবের রহমান লিনু, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ঈদ নিয়ে আলোচনা করছি আমরা, ঈদের বিশেষ আয়োজন, ছোটবেলার ঈদ এবং এখনকার ঈদ কেমন কাটছে আপনার? ছোটোবেলায় ঈদের কথা বললে তো আসলে খুব মন খারাপ হয়ে যায়, সত্যি কথা। কারণ ছোটোবেলায় এত মজা করেছে প্রত্যেকটা মানুষের ছোটোবেলায়। আমার মনে হয় যে এখনকার জেনারেশন বাচ্চারা ঈদ কী সেটা বুঝে না, যেটা আমরা বুঝতাম। অনেক আনন্দ ছিল ছোটোবেলায়। আমার এখনও মনে আছে আমার আম্মা আমাদের তখন আমার ভাই হয়নি, 4 বোনকে বসিয়ে দিতেন ওই মোরব্বা বানাতে। তো আমরা 4 বোন 4টা টুকরা নিয়ে কাচতাম মোরব্বার কারণ হচ্ছে ওই ফিলিংসগুলো এখনও টের পাই। তো আম্মা আমাদেরকে খুব শাওয়ার টাওয়ার নিয়ে খুব প্রিপেয়ার করতেন, এবং আমার এখনও মনে আছে আমি জুতাগুলা নতুন কাপড়গুলা বিছানার মানে বালিশের নিচে লুকিয়ে রাখতাম যাতে কেউ দেখতে না পায়। ওই যে ছোটোবেলার যে মজাগুলো, এইগুলো তো এখন আর পাই না। এখন কত কাপড় পরে আছে, পরাই হয়তো হয় না। ঈদের দিন হয়তো একটা পুরোনো কাপড় পরে হয়তো ঈদ যাপন করছি। তবে দুঃখ লাগে যে এখনকার বাচ্চারা, সন্তানরা সেই ঈদে আনন্দটা পায় না, সেই টেস্টটা হারিয়ে গেছে। তা আমার ছোটোবেলা ঈদটা আমি অনেক মিস করি, কিন্তু বড়বেলায় সত্যি ঈদটাকে আর সেইভাবে উদযাপন করা হয় না। পরিবারের সাথে সবসময় যখন ঈদ কাটানো হয়, এর মধ্যে কোনো বিশেষ কোনো মুহূর্ত আছে কিনা যেটা আসলে দর্শকদের কাছে অজানা কিংবা আমাদের কাছে অজানা? আচ্ছা, আমি একবার খেলতে বিদেশে গিয়েছিলাম, তা ওখানে আমার ঈদ পড়েছিল। তো খুব মজা সেই ঈদের দিন, সেটা ছিল কোরবানি ঈদের দিন। তো আমার মানে খুব ইচ্ছা করছিল কোরবানি, মানে স্বাভাবিক একটু গরু গোশত খেতে ইচ্ছা করে। তা যে এলাকায় ছিলাম সেখানে তো মানে গরু গোশত পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তা আমি আমার সাথে যে মানে যে খেলোয়াড় ছিল, আমরা বলে চল আমরা রিক্সায় করে ওদের ওদের অন্য টাইপের রিক্সা, যাই হোক চলো আমরা একটু দূরে কোথাও যাই, দেখি কোথাও কিছু খেতে পাওয়া যায় কিনা। তা আমরা যাচ্ছি কোনো জায়গায় কোনো গরু গোশত কোনো কিছুই নেই। তো আমরা খুব দুঃখ নিয়ে ফিরে আসলাম, কিন্তু তারপরে রাতে আমাদেরকে এক জায়গায় দাওয়াত দিলেন, সেখানে আমরা পেট ভরে ঈদের আনন্দটা উপভোগ করেছিলাম, সেটা মনে পড়ে। আপনার কাছ থেকে জানতে পারলাম যে আপনার একটা দারুণ একটা স্মৃতি আছে ঈদ নিয়ে। নিশ্চয়ই আপনার বন্ধুদের সাথে কাটানো সেই সময়গুলো এখনো মনে পড়ে, এবং সেই ক্ষেত্রে আপনি ডিবিসি নিউজের মাধ্যমে কি আপনার বন্ধুদের কি জানাতে চান কিনা যে তাদের মিস করেন এখনো? না, বন্ধুদের তো মিস করি, বন্ধুরা তো এখনো আমার সাথে আছে, আমরা সবাই জীবিত আছি এখনো। তা সেই ছোটবেলায় আমার ছোটবেলায় বন্ধু ছিল রুমন, ও
ওর সাথে আমার অনেক জীবনে অনেক সুন্দর সময় কেটেছে। আমার কাজিন ছিল ঝুমনি, তারপরে কানন, শাবানা, তারপরে আপনার কেয়া, শারমিন, তারপরে আপনার রোকেয়া। আমার কলেজ জীবনে অনেক ফ্রেন্ড, সেই সাথে আমার ছোটো আরেকটা ফ্রেন্ড ছিল ফিনা, সীমা, অনেকের কথাই মনে পড়ছে। তো সবার কথা একসাথে তো বলা যায় না। ফেরদৌস ছিল আমার, এখন সে কবি ফেরদৌস তাহার, ও কানাডা বসবাস করে এখন। তাছাড়া অনেক বন্ধুবান্ধবের কথাই মনে আসছে, কিন্তু তাদের সবাই বেঁচে আছে। আমরা তোমাদের সবাইকে আমি মানে মিস করি, ভালোবাসি। এবং তোমরা সবাই আমার ঈদের শুভেচ্ছা নিবে, ভালো থাকবে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সবাই আবার আগের মতো আবার সুন্দর একটা সময় কাটাবো ইনশাল্লাহ। জহুরুর রহমান লিনুর কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছেন এবং যারা কাছ থেকে আপনার দেখেছেন অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? তারাও আপনার কাছ থেকে অনেক ভালো কিছু শুনতে চায়, অপেক্ষা করছে। যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই আমি কৃতজ্ঞ তাদের প্রতি। এবং যেসব সাংবাদিক ভাইরা আমাকে বলেছেন আমি মুকুটহীন সম্রাজ্ঞী টেবিল টেনিসে, এটা অনেক বড় একটা পাওয়া। আসলে অনেক কিছু জীবনে পেয়েছি। জীবনে পাওয়ার আর চাওয়ার মানে আমার আর চাওয়ার কিছু নেই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এবং আমি অল্পতে সবসময় সন্তুষ্ট ছিলাম। তারপরও জীবনে না চাইতে অনেক কিছু পেয়েছি। আর সর্বশেষ এই যে জীবনের শেষ প্রান্তে এসে যে পেতে যাচ্ছি স্বাধীনতার পদক, আল্লাহ যদি আমার কপালে সেটা লিখে রাখেন, সেটা হবে আমার সবচেয়ে বড় পাওয়া। এই তো, জীবন তো কেটেই যাচ্ছে। সবার প্রতি আমার একটাই অনুরোধ রাখবো যে যারা খেলাধুলায় আসতে চাচ্ছেন বা আসবেন, আমার মনে হয় যে একটা ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় জরুরি। আমরা সবাই চেষ্টা করব ভালো মানুষ হতে। এবং মৃত্যু কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং আর রাগ, অভিমান, মানে ঝগড়া, বিভেদ, এগুলোর থেকে আমরা দূরে সরে আসি। আমরা মানুষকে ভালোবাসি। আমাদের সবার প্রত্যেকের একটা ক্ষোভ আক্ষেপ থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে সব কিছু ঠিক করে নিব, এটাই আমার প্রত্যাশা। এবং খেলোয়াড়দের প্রতি আমি কয়েকটা কথা বলতে চাই। তোমাদের মধ্যে ডিটারমিনেশন থাকতে হবে, ডিভোশন থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। এগুলো না থাকলে কখনো নিজস্ব গোলে পৌঁছানো যায় না। আর ফিটনেসটা খুবই জরুরি। আমি আগের গল্পে বলেছিলাম যে একটা সময় ফিটনেসের জন্য আমি কী ফাইট করেছি। তা আমাদের দেশে টেবিল টেনিস এখন আমি মনে করি অনেক ভালো অবস্থা হচ্ছে, ভালো ভবিষ্যতে ভালো খেলবে মেয়েরা, আশাবাদী আমি তাদের। আসলে আমাদের গল্পটা আসলে শেষ হবারই না। এই ছোট্ট সময়ের মধ্যে কিন্তু আপনার এই এত বড় একটা অর্জন কিংবা এই অজস্র অর্জনগুলোর আমরা একটা ছোট একটা সমাপ্তি ঘটাতে যাচ্ছি। সেই বিষয়গুলো নিয়ে আসলে এত আলোচনা করার পর মনে হচ্ছে যে আসলে সময়টা খুবই অল্প হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঈদ খেলার আড্ডায়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ডিবিসিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে ঈদ মোবারক। দর্শক, কথা বলছিলাম জীবন্ত কিংবদন্তি জহুরুর রহমান লিনুর সাথে, যিনি টেবিল টেনিসে অসামান্য প্রতিভা রেখেছেন এবং সেই জায়গা থেকে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন এবং গিনেস বুক ওয়ার্ল্ডে যার নাম আছে এবং পরবর্তীতে স্বাধীনতা পদক পুরস্কার পেতে যাচ্ছেন। এখানেই বিদায় নিচ্ছি ঈদ খেলার আড্ডা থেকে।